আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস টিএমএফআই। টিএমএফআই এর আমরা দেখছি মডিউল বি মানি মার্কেট, লেকচার শীট 2। তো লেকচার শীট 2 এর আমরা একটা প্রশ্ন আলোচনা করছি। নাম্বারিং করা হয় না, এটা নাম্বারিং করা হয় না। তো প্রশ্ন দেখছি আমরা, এই প্রশ্ন দেখব মানি মার্কেটের সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট, মুদ্রা বাজার এবং মূলধন বাজার। তো মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এই দুটো আমাদের কাছে, এই বিষয়টা আগে জানতে হবে আমাদের। যে মানি মার্কেট সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে মানি মার্কেটটা আমি এক লাইনে বলি একটু। মানি মার্কেটটা কি? মানি মার্কেট আর ক্যাপিটাল মার্কেট। ক্যাপিটাল মার্কেট, তো মানি মার্কেট এবং ক্যাপিটাল মানি মার্কেটটা আমাদের স্বল্প মেয়াদী অর্থ ঋণ দেওয়ার জন্য, যে আমরা যে মার্কেটে ঋণটা দেই সেটা আমাদের কাছে মানি মার্কেট। যে স্বল্প মেয়াদী স্বল্প পরিমাণে অর্থ যে মার্কেটে আমরা ঋণ দেওয়া হয় বা ধার দেওয়া হয় সেটা মানি মার্কেট। আর ক্যাপিটাল মার্কেট মানি মার্কেটের বিপরীত। তাহলে স্বল্প মেয়াদী যেহেতু মানি মার্কেটে হয়, তার মানে এখানে কি হবে? দীর্ঘমেয়াদী এবং বড় ভলিউমের যে লেনদেনগুলো বা অর্থ সংগ্রহ বা মূলধন সংগ্রহ বা ঋণ দেওয়া নেওয়া করা হয় যে মার্কেটে, সেটা আমাদের কাছে ক্যাপিটাল মার্কেট। তাহলে এখন আপনি সুবিধা অসুবিধা দুটো এখানে আপনি বলতে পারবেন। এখন সংজ্ঞাটা যদি আপনি মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট যদি আপনি সংজ্ঞাটা ধরে নিয়ে আসেন, তাহলে আপনি সহজে এটা লিখতে পারবেন। আরেকটা বিষয়, এখানে মানি বলতে আপনার পকেটের যে অর্থ, সেই অর্থকে বোঝাচ্ছে। আর ক্যাপিটাল বলতে একটা বড় রকম একটা বিষয় বোঝাচ্ছে, মানে অনেকগুলো টাকার পরিমাণ বোঝাচ্ছে। তাহলে এটা মনে রাখার জন্য ক্যাপিটাল মানিটা এটা ছোট অর্থে বা ছোট পরিসরে ব্যবহৃত হবে, আর ক্যাপিটালটা বড় অর্থে বা বড় পরিসরে ব্যবহৃত হবে। তাহলে মানি মার্কেটটা আমাদের কাছে স্বল্প মেয়াদী মার্কেট, স্বল্প পরিমাণ অর্থ ধার দেওয়া বা ঋণ দেওয়া আমাদের দেওয়া নেওয়া করা হয়, সেটা মার্কেট আমাদের মানি মার্কেট। সাধারণত 1 বছর পর্যন্ত মেয়াদ হয় এটা। আর এটা 1 বছর অধিক দীর্ঘমেয়াদী সময়ের জন্য বড় ভলিউমের লেনদেন এখানে করা হয়, কিংবা মূলধন সংগ্রহ কিংবা আমাদের অর্থ সংগ্রহের জন্য যেটা করা হয়, সেটা আমাদের এই মার্কেটে করা হয়, ক্যাপিটাল মার্কেট। আচ্ছা, তাহলে এখন আমরা মানি মার্কেটের সুবিধা দেখব, অসুবিধা দেখব। সুবিধা কি? সুবিধা তারল্য। আমরা সহজে এখানে তারল্য পেতে হবে। এটা আমাদের মানি মার্কেটেও সুবিধা হতে পারে, আমাদের ক্যাপিটাল মার্কেটেও সুবিধা হতে পারে, একই রকমের। তারপরে কম ঝুঁকি। যেহেতু এখানে কম পরিমাণ স্বল্প মেয়াদী, সেহেতু আমাদের এখানে কম ঝুঁকি হতে পারে। তারপরে মূলধন। তারপরে আমাদের মূলধন মূলধন সংরক্ষণ। মূলধন সংরক্ষণ আছে আমাদের এখানে। আমাদের মূলধন সংরক্ষণের কথা বলা আছে। তো স্যার একটু ক্যামেরাটা অফ করবেন স্যার। ক্যামেরা মনে অন আছে। জি জি, থ্যাংক ইউ স্যার। তো এখানে আমাদের মূলধন সংরক্ষণ, মূলধন সহজে এখানে আমরা বিনিয়োগ করতে পারি, বা মূলধন সেখান থেকে আমরা সহজেই কোনো জায়গায় মূলধনটা বিনিয়োগ করতে পারি। তো এখানে আমরা তারল্য যেটা আছে, এটা আমাদের স্বল্প মেয়াদীতেও এটা হবে। এখানে কম ঝুঁকি আছে। এই কম ঝুঁকিটা এখানে যেহেতু আমাদের অল্প সংখ্যক লেনদেন বা লেনদেন না, অল্প সংখ্যক অর্থ নিয়ে এখানে হয়, স্বল্প মেয়াদী হয়, এখানে আমাদের ঝুঁকিটা কম হয়। মূলধন সংরক্ষণটা এখানে মূলধন সহজে সংরক্ষণ করতে পারি, বৈচিত্র্যকরণ বিভিন্ন প্রোডাক্টে বা বিভিন্ন জায়গায় আমরা এই লেনদেনগুলো করতে পারি। নিয়মিত আয়, আমাদের নিয়মিত আয় এখানে হতে পারে। নিয়মিত আয় আমাদের ক্যাপিটালও হতে পারে, এখানেও লিখতে পারি একই কথাই, নিম্ন আয়। তো আমাদের এই 5টা এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা তিনটা কমপক্ষে দেওয়ার চেষ্টা করব। আমরা তারল্য ব্যবস্থাটা সহজে এখানে তারল্য ব্যবস্থা করতে পারি, কম ঝুঁকি হতে পারে, মূলধন সংরক্ষণ সহজে মূলধন সংরক্ষণ করতে পারে, বৈচিত্র্য করতে পারে, এখানে আয় হতে পারে নিয়মিত আয় বা ঝুঁকি কম, এই জিনিসগুলো এখানে দিতে পারি। আর অসুবিধাগুলোর মধ্যে আছে, যেহেতু কারো যদি বেশি টাকার প্রয়োজন হয়, তাহলে সেই ক্ষেত্রে তাদের এই মুদ্রা বাজারে তার কাছে কিন্তু এটা
ভালো হবে না, কারণ যাদের বেশি বা বড় ভলিউম টাকা প্রয়োজন এবং দীর্ঘমেয়াদীতে টাকা প্রয়োজন তাদের জন্য এই মুদ্রা বাজারটা অ্যাকসেপ্টেবল না, ক্যাপিটাল বাজারটা তাদের জন্য অ্যাকসেপ্টেবল। তাহলে এখানে আমাদের অসুবিধাগুলো হচ্ছে নিম্ন আয়, যেহেতু অল্প টাকা সেখানে লেনদেন হয়, নিম্ন আয় হতে পারে, মুদ্রাস্ফীতির ঝুঁকি থাকতে পারে, সীমিত বিনিয়োগের বিকল্প থাকতে পারে, মানে বিনিয়োগের বিকল্প সীমিত থাকতে পারে, কারণ স্বল্পমেয়াদী কোনো প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদী বিনিয়োগগুলো যদি দরকার হয় বা মূলধন সংগ্রহের দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এটা সীমিত হতে পারে। বাজারে ওঠানামা, এখানে বাজারের যে ইন্টারেস্ট রেটের যে সুদের হার, এটা ওঠানামা যদি আমাদের এখানে করে, তাহলে এখানে আমাদের সুদের হারের ঝুঁকি বা বিভিন্ন বাজারের ঝুঁকি বা মার্কেটের ঝুঁকি থেকে যায়। নিয়ন্ত্রক পরিবর্তন আমাদের নিয়ন্ত্রক পরিবর্তন দেওয়ার দরকার নেই। তাহলে এখানে আমাদের নিম্ন আয়, অসুবিধাগুলো হচ্ছে নিম্ন আয়, আমাদের মুদ্রাস্ফীতির ঝুঁকি, সীমিত বিনিয়োগের বিকল্প, তারপরে বাজার ওঠানামা আছে। এই জায়গায় আপনি এরপরে দিবেন কি, যেহেতু স্বল্প মেয়াদী, এটা হচ্ছে কি স্বল্প মেয়াদী। যদি দীর্ঘমেয়াদীর জন্য হয় তাহলে দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের প্রয়োজন হয়, তাহলে এখান থেকে আমরা সেটা নিতে পারি না, এটা আমাদের অসুবিধা। তারপরে ছোট ভলিউম, এখানে আমাদের যে লেনদেনটা হয় এই লেনদেনটা হয় ছোট ভলিউমের, বড় ভলিউমের লেনদেন বা বেশি টাকার প্রয়োজন হলে সেটা এখান থেকে আমরা পাই না। এভাবে আমরা অসুবিধাগুলো দিতে পারবো। অতএব আপনার সংজ্ঞাটা জানা প্রয়োজন। আপনি যদি সংজ্ঞাটা জানেন মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটে, তাহলে পার্থক্য লিখতে পারবেন, সুবিধা অসুবিধা লিখতে পারবেন। এই যে পার্থক্য, এই প্রশ্নটা অনেক কটা বইয়ে আছে এবং অনেক কটা অধ্যায়ে আছে, মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেটের মধ্যে পার্থক্য আপনার সংজ্ঞাটাই দেখবেন। মানি মার্কেট, এখানে আমাদের স্বল্প মেয়াদে সাধারণত 1 বছরের মধ্যে অর্থ ধার দেওয়া নেওয়ার যে মার্কেটটা, সেটা হচ্ছে আমাদের কাছে মানি মার্কেট। আর ক্যাপিটাল মার্কেট সাধারণত দীর্ঘমেয়াদী মার্কেট এবং বড় ভলিউমের টাকা 1 বছরের বেশি মেয়াদের জন্য, দীর্ঘমেয়াদের জন্য যে ধরনের অর্থ ধার দেওয়া নেওয়া কিংবা মূলধন সংগ্রহের জন্য যে মার্কেটে ব্যবহার হয়, সেটা হচ্ছে আমাদের কাছে ক্যাপিটাল মার্কেট। এই মার্কেটে স্বল্প মেয়াদে অর্থ ধার দেওয়া হয়, এই মার্কেটে দীর্ঘমেয়াদী অর্থ দেওয়া হয়। এই মার্কেট সাধারণত 1 বছরের জন্য দেওয়া হয়, এই মার্কেটে 1 বছরের অধিক সময়ের জন্য দেওয়া হয়। এই মার্কেটে হচ্ছে কম ভলিউমের দেওয়া হয়, এই মার্কেটে বেশি ভলিউম বা বেশি পরিমাণ টাকা দেওয়া হয়। তাহলে এইভাবে আপনি কিন্তু পার্থক্য, 4-5টা পার্থক্য এখান থেকে লিখতে পারবেন। হ্যাঁ, আর্থিক বাজারের যে ইয়েটা, মানে কি বলবো, আর্থিক বাজারে এটা আর্থিক বাজার ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের অর্থের চাহিদা মেটাতে পারে। আর হচ্ছে আমাদের ক্যাপিটাল মার্কেট আমাদের বড় বড় বা বৃহদায়তন প্রতিষ্ঠানের আর্থিক চাহিদা মেটাতে পারে। এইরকম ভাবে এই সংজ্ঞা থেকে পয়েন্টগুলো আপনারা লিখতে পারবেন। এত বড় করে লেখার দরকার নেই বা দিব না আমরা। তারপরে আছে ব্রিফলি ডিসক্রাইব বাংলাদেশে প্রচলিত মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট সমূহ সংক্ষেপে। মানি মার্কেটে কি কি ইনস্ট্রুমেন্ট ব্যবহার হয়? মানি মার্কেটে কি কি ধরনের ইনস্ট্রুমেন্ট সমূহ ব্যবহার হয়? অর্থ বাজার বা মানি মার্কেট। অর্থ বাজারে যে ইনস্ট্রুমেন্টগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে ট্রেজারি বিল, বাণিজ্যিক কাগজ, জমার সার্টিফিকেট, আমাদের পণ্য ক্রয় চুক্তি, এই ধরনের উপকরণগুলো এখানে ব্যবহার হয়। এখানে আমাদের আছে কল মানি, যেটা সঙ্গে সঙ্গে বা রাতারাতি ডিল, সংক্ষিপ্ত নোটিশে মানি, ট্রাম মানি, রেপো, রিভার্স রেপো। তারপরে আছে সরকারি বিভিন্ন সিকিউরিটিজ এখানে আছে। সরকারি সিকিউরিটিজগুলোর মধ্যে আছে টি বিল, মানে সরকারি ট্রেজারি বিল, সরকারি টি বন্ড, ট্রেজারি বন্ড, বিবিধ বিল। তারপরে আছে বাণিজ্যিক কাগজ, সোয়াপ। তো 7টি এখানে দেওয়া আছে। 7টির মধ্যে আমাদের এখানে আবার সরকারি যে সিকিউরিটি, সেটির মধ্যে আবার সরকারি টি বিল আছে, টি বন্ড আছে এবং অন্যান্য বিল আছে। আর এখানে আমাদের যেটা বলা আছে কল মানি, সংক্ষিপ্ত নোটিশে মানি। তাহলে এখানে আমরা একটু পরে দেখি। কল মানিটা হচ্ছে, কল মানি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির মধ্যে তাদের দৈনন্দিন তারল্য প্রয়োজনীয়তাগুলি পরিচালনা করার জন্য দেওয়া স্বল্পমেয়াদী ঋণকে বোঝায়। এই ঋণগুলি সাধারণত 1 দিনের পরিপক্কতা থাকে এবং একটি সম্মত সুদের হার প্রদান করা হয়।
তাহলে কল মানিতে আমাদের পরিপক্কতা হার সময়টা হচ্ছে 1 দিন এবং এর স্বল্প সুদে এটা আমরা প্রদান করে থাকি বা দেওয়ার সম্মত হয়ে থাকে। সংক্ষিপ্ত নোটিশে মানি, সংক্ষিপ্ত নোটিশে মানে এসএনডি যেটাকে আমরা বলি, এসটিডি অ্যাকাউন্ট, সেরকম যে কল মানির মতোই শর্ট নোটিশে অর্থের ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের তহবিল ধার করা বা ধার দেওয়া হয়, কিন্তু এটি সামান্য দীর্ঘ নোটিশ সময়কালের সাথে জড়িত, যেমন 14 দিন, 2 থেকে 14 দিনের পরিপক্কতা এটা থাকে। অর্থাৎ আমরা নোটিশ করার পর আমরা এটা ধার দিতে পারি বা ধার নিতে পারি এবং মেয়াদ থাকে 2 থেকে 14 দিনের মতো। টার্ম মানি, ব্যাংক এবং এনবিএফআই এর মধ্যে সম্মত সুদের হার 15 দিন থেকে 1 বছরের মধ্যে সময়ের মধ্যে তহবিল ধার দেওয়া না করা হয়। তাহলে 15 দিন থেকে 1 বছরের মধ্যে 14 দিন পর্যন্ত যেটা, সেটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত নোটিশে মানি। এটা যদি আমরা একটু একটু কাইন্ডলি আপনারা এখানে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো একটু উপরের দিকে একটু দেখার চেষ্টা করবেন, তাহলে একটু আপনার ভালো হবে। একটু শর্ট নোটিশ মানি এভাবে দেখবেন একটু। টার্ম মানি, তাহলে আমাদের অনেক সংখ্যাগুলো বা অনেক ওয়ার্ডগুলো এরকম ভাবে একটু ইংরেজি দেখলে আমরা ভালো বুঝতে পারি। তাহলে টার্ম মানি হলে ব্যাংক এবং এনবিএফআই এর মধ্যে আমাদের 15 দিনের থেকে 1 বছরের মেয়াদে যে তহবিল ধার দেওয়া হয়, এই তহবিলটা হচ্ছে কি 2 থেকে 14, 2 থেকে 14, আর 14 পর কি 15 থেকে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কাছে টার্ম মানি। রিপো এন্ড রিভার্স রিপো, রিপো পুনঃক্রয় চুক্তির জন্য সংক্ষিপ্ত এমন এক ধরনের লেনদেন যেখানে আর্থিক প্রতিষ্ঠান সিকিউরিটিজ যেমন সরকারি বন্ড, ট্রেজারি বিল অন্য প্রতিষ্ঠানের কাছে বিক্রি, যা পরবর্তী তারিখে সাধারণত অল্প সময়ের মধ্যে পুনঃক্রয় করার চুক্তি। সময়কে মানে এখানে বলা আছে যে আমরা যদি কোনো আর্থিক উপকরণ বিক্রি করি কোনো প্রতিষ্ঠানের কাছে এবং অল্প সময়ের মধ্যে আবার সেই পুরোটা আবার পুনঃক্রয় করে নিতে পারি, তাদের কাছ থেকে আবার পুনঃক্রয় করে নিতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে। যদি আমরা ক্রয় করি, যদি আমরা বিক্রয় করি সেটা হচ্ছে রিপো, আর যদি আমরা কিনে নেই তার কাছে তাহলে সেটা হচ্ছে আমাদের রিভার্স রিপো। সরকারি সিকিউরিটিজ গুলোর মধ্যে আছে টি বিল, ট্রেজারি বিল। এই ট্রেজারি বিলের মেয়াদ কতদিন কি হয় এখানে দেওয়া আছে, 91 দিন থেকে 192 দিন এবং 364 দিনের মেয়াদ পুঁজিতে এটি জারি করা হয়ে থাকে। তাহলে এটা হলো আমাদের স্বল্প মেয়াদী ঋণের উপকরণ হিসেবে আমাদের ট্রেজারি বিল জারি করা আছে বা চালু আছে, সাধারণত 1 বছরের সময় এটি হয়ে থাকে। টি বন্ড হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী। বিল ট্রেজারি বিল যেটা, সেটা হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী। টি বন্ড, যে কোনো ধরনের বন্ড, সবগুলো বন্ডই হচ্ছে আমাদের কাছে দীর্ঘমেয়াদী। আচ্ছা, তারপরে আছে বাণিজ্যিক কাগজ, সোয়াপ। বাণিজ্যিক কাগজের ব্যবহার বাংলাদেশে নেই বললে চলে। তো বাণিজ্যিক কাগজ হলে একটি অনিরাপদ প্রতিশ্রুতিপত্র যার মেয়াদ 270 দিনের বেশি নয়। বড় কর্পোরেশনগুলি প্রতিশ্রুতি ঋণের স্বল্পমেয়াদী ঋণের প্রতিশ্রুতি সন্তুষ্ট করার জন্য অর্থ সংগ্রহ করার জন্য এই নোটগুলি ইস্যু করে এবং তাদের একমাত্র নিরাপত্তা হলো নোটের মেয়াদ পূর্তিতে নোটের অভিহিত মূল্য প্রদানের জন্য ইস্যুকারী ব্যাংক বা কোম্পানির প্রতিশ্রুতি। তারা বর্তমানে বাজারে ট্রেড করার জন্য উপলব্ধ নয়। তাহলে বর্তমান বাজারের জন্য ট্রেড করার জন্য, ব্যবসা করার জন্য উপলব্ধ নয় বাণিজ্যিক কাগজ। সোয়াপ অর্থ হচ্ছে অদল বদল। সোয়াপ অর্থ হচ্ছে অদল বদল। এই সোয়াপ পূর্বনির্ধারিত শর্তের উপর ভিত্তি করে নগদ প্রবাহ এবং আর্থিক উপকরণে বিনিময় বা অদল-বদল করা দুটি পক্ষের মধ্যে এটা আর্থিক চুক্তিকে বোঝায়। বাজারে লেনদেনের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে দুটি সবচেয়ে জনপ্রিয় সোয়াপ হচ্ছে মুদ্রার অদল-বদল এবং সুদের হারের অদল-বদল। তাহলে এই দুটি হচ্ছে মুদ্রার হারের অদল বদল। বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে যে অদল বদল এক্সচেঞ্জ করি সেটা হচ্ছে আমাদের সোয়াপের মধ্যে পড়ে। এবং সুদের হারের অদল বদল, সুদের হারের অদল বদল বলতে আমরা কারো ফিক্সড রেটের যদি কোনো লোন থাকে, কারো হচ্ছে ভেরিয়েবল রেটের যদি লোন থাকে, সেই ফিক্সড এবং ভেরিয়েবলের মধ্যে চেঞ্জ হয়। এটা আমরা পরের অধ্যায়ে দেখব, বিস্তারিত আলোচনা আছে সোয়াপের উপর। আর এখান থেকে বাংলাদেশের কোনো নির্দিষ্ট মাসে মানি মার্কেটের তারল্য কিভাবে গণনা করা হয়, এখানে এটা সূত্র, এই সূত্রের মাধ্যমে আমাদের অঙ্ক আসতে পারে। এরকম অঙ্ক মনে দিয়েছিল সূত্রের উপর। মানি মার্কেটের লিকুইডিটি, ডিএমবি তে আমানত, সিআরআর রক্ষণাবেক্ষণ, সিআরআর, এরকম আমাদের সবগুলো যোগ বিয়োগ করে আমাদের এই মানি মার্কেট লিকুইডিটি বের করি।
এটা সূত্র, এটা হচ্ছে আমাদের শেষ প্রশ্ন। এটা জাস্ট সূত্র, এটার মাধ্যমে অঙ্ক করা যায় আর কি। আচ্ছা, আমরা মডিউল বি এটা শেষ করলাম। মডিউল সি দেখব, লেকচার শিট 3 ট্রেজারি ম্যানেজমেন্টের মডিউল সি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট, লেকচার শিট 3। এটা খুব বড় না, ছোট দেওয়া আছে এবং গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন হবেই, এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই কিন্তু। হ্যাঁ, কারণ এর নামই হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট। এই ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট এই অধ্যায় থেকে প্রশ্ন হবেই এবং গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে আমাদের কাছে খুব মজার একটি অধ্যায়। এই অধ্যায়টা একটু গুরুত্বপূর্ণ অধ্যায়। না, সরি, প্রশ্ন আছে 18টি। ফরেন এক্সচেঞ্জ, হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্স? ফরেন এক্সচেঞ্জ বা ফরেক্সটা কি? তো ফরেন এক্সচেঞ্জ বলতে আমরা যেটা বুঝি স্বাভাবিকভাবে, যেটা আমাদের যেখানে বৈদেশিক মুদ্রা লেনদেন করাকেই আমরা ফরেন এক্সচেঞ্জ বলি, তাই না? যে বৈদেশিক মুদ্রা যে লেনদেন হবে সেটা লেনদেন করাটাই হচ্ছে আমাদের কাছে ফরেক্স। তাহলে এখানে বলা আছে যে বৈদেশিক মুদ্রা বা সাধারণত ফরেক্স বা এফএক্স নামে পরিচিত। ফরেন এক্সচেঞ্জ হলো বিশ্বব্যাপী কেন্দ্রীভূত বাজার বাজার যেখানে মুদ্রা লেনদেন করা হয়। এটি বিশ্বের বৃহত্তম সবচেয়ে তরল আর্থিক বাজার। ফরেক্স বর্তমান বা নির্ধারিত মূল্যে মুদ্রার ক্রয় বিক্রয় এবং বিনিময় করা হয়। অর্থাৎ পূর্ণ যে বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করা হয় সেটা হচ্ছে আমাদের কাছে ফরেন এক্সচেঞ্জ। আচ্ছা, এটা বিশ্বব্যাপী সবচেয়ে বৃহত্তম একটি বাজার। ফরেন এক্সচেঞ্জ মার্কেটে অংশগ্রহণকারী হলো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেশন, সরকার, স্বতন্ত্র ব্যবসায়ী। ফরেন এক্সচেঞ্জ মার্কেটে আমাদের অংশগ্রহণ করে কারা অংশগ্রহণ করে? ব্যাংক করে, আর্থিক প্রতিষ্ঠান করে, কর্পোরেশন করে, সরকার করে, স্বতন্ত্র ব্যবসায়ী করে। এই কয়জন হচ্ছে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে অংশগ্রহণ করে। ট্রেডিং হয় ইলেকট্রনিক ভাবে, ওভার দ্য কাউন্টারে, যার অর্থ লেনদেন কেন্দ্রীভূত বিনিময়ের পরিবর্তে কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয়। তাহলে এই ট্রেডিংটা হয়, এখানে আমাদের লেনদেনটা হয় কি হবে? আমাদের ইলেকট্রনিক ভাবে হয়, মানে কম্পিউটারাইজ ভাবে হতে পারে, আবার ওভার দ্য কাউন্টার, সরাসরি কাউন্টারে গিয়ে আমরা চেঞ্জ করে নিয়ে এটা আমরা করতে পারি। তাহলে ফরেন এক্সচেঞ্জ মার্কেটে লেনদেন দুইভাবে হয়, একটা হচ্ছে অনলাইনে হতে পারে, মানে যেটা আমরা ইলেকট্রনিক ভাবে যেটা বলি সেটা হতে পারে, আবার ওভার দ্য কাউন্টারে হতে পারে। ফরেক্স মার্কেট 24 ঘন্টা সপ্তাহে 5 দিন কাজ করে, কারণ এটি সারা বিশ্বে বিভিন্ন সময় অঞ্চলে বিস্তৃত। প্রধান আর্থিক কেন্দ্র যেখানে বেশিরভাগ লেনদেন হয় তার মধ্যে রয়েছে লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও, হংকং, সিঙ্গাপুর। এই বিশ্বের এই কটা শহরে আমাদের সবচেয়ে বেশি ফরেক্স এক্সচেঞ্জ মার্কেটের লেনদেন সবচেয়ে বেশি হয়। বৈদেশিক মুদ্রা বাজারের মূল উদ্দেশ্য হলো এক মুদ্রা অন্য মুদ্রায় রূপান্তর করে আন্তর্জাতিক বাণিজ্য বিনিয়োগকে সহজতর করা। উদাহরণস্বরূপ, যদি মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কোম্পানি বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে চায়, তাহলে লেনদেনটি সম্পূর্ণ করতে মার্কিন ডলারকে বাংলাদেশি টাকায় রূপান্তর করতে হবে। ফরেক্স অংশগ্রহণকারী বাজার নির্ধারিত বিনিময় হার মুদ্রা বিনিময় করে। তাহলে এটা শুধু লেখা আছে ফরেক্স বলতে যেখানে আমাদের মুদ্রা এক্সচেঞ্জ হয় বা ক্রয় বিক্রয় হয়, সেটাই হচ্ছে আমাদের কাছে ফরেন এক্সচেঞ্জ বা এফএক্স মার্কেট। আচ্ছা, ফরেক্স এক্সচেঞ্জ কি, এই বিষয়টা, এই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট এবং আসে। বৈদেশিক মুদ্রা বাজারে ট্রেডিং কিভাবে হয় বা কেমনে হয়, এই বিষয়টা এখানে আলোচনা করা আছে। আচ্ছা, তো এখানে বলা আছে বৈদেশিক মুদ্রার বাজারে ট্রেডিং কেমনে হয়, মানে ব্যবসাটা কেমনে হয়। বৈদেশিক মুদ্রা বাজার ট্রেডিং, যা ফরেক্স বা এফএক্স নামে পরিচিত, বিনিময় হারের ওঠানামা থেকে মুনাফা অর্জনের লক্ষ্যে বৈদেশিক মুদ্রা বাজারে বিভিন্ন মুদ্রা ক্রয় বিক্রয় হয়। বিনিময় হারের যে ওঠানামা হবে, এই ওঠানামা থেকে প্রফিট বা আমাদের ক্ষতি হতে পারে, প্রফিটও হতে পারে। বিনিময় হার যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট হতে পারে, আর কমে গেলে আমাদের লস হবে।
এটি একটি অত্যন্ত তরল এবং বিকেন্দ্রীভূত বাজার যেখানে অংশগ্রহণকারীরা দিনে 24 ঘন্টা সপ্তাহে 5 দিন মুদ্রা লেনদেন করতে পারে। আর এখানে লেনদেনটা কিভাবে হয়, ট্রেডিংটা কিভাবে হয় সেটা দেখি। ধরা যাক আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত একজন ব্যবসায়ী এবং আপনি অনুমান করেন যে ইউরোর মান মার্কিন ডলারের মান থেকে বৃদ্ধি পাবে। আপনি অনুমান করছেন যে ইউরোর মান মার্কিন ডলারের মান থেকে বৃদ্ধি পাবে, মানে ইউরো টাকার মানটা বেশি হবে। আপনি ইউরো বা ইউএসডি কারেন্সি পেয়ারে একটি দীর্ঘ পজিশনে প্রবেশের সিদ্ধান্ত নিয়েছেন। বাণিজ্য প্রবেশের সময় ইউরো ইউএসডি বিনিময় হার হলো 1 ইউএসডি সমান এত ইউরো। আপনি এই বাণিজ্য $10,000 বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। তাহলে এখানে আমাদের এক ইউএসডি সমান এত ইউরো। আবার এখানে আপনি $10,000 ইউরোর বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন। আপনি এখানে ইউরো 10,000 কিনেছেন এবং সমপরিমাণ মার্কিন ডলার দিয়েছেন। তাহলে বিভিন্ন কারণ বিনিময় হারকে প্রভাবিত করতে পারে, যেমন অর্থনৈতিক সূচক, ভূ রাজনৈতিক ঘটনা, বাজারের অনুভূতি বা বাজারের পার্থক্য, বিভিন্ন কারণে এখানে হতে পারে আমাদের বিনিময় হারে পার্থক্য হতে পারে। যদি আপনার বিশ্লেষণ সঠিক হয় যে ইউরো মার্কিন ডলারের বিপরীতে মূল্যবান হয়, তাহলে ধরা যাক বিনিময়ের হার এততে গেছে, তাহলে বিনিময় হার ছিল কত? এত। বিনিময় হার ছিল আগে এত, এটা সমান এত। তাহলে এখন যেটা কি হয়েছে, বেড়ে গিয়েছে। তাহলে এখন আপনি আপনার বাণিজ্য বন্ধ করে, মানে আপনি এটা যখন বেড়ে গেছে তখন আপনি বাণিজ্য বন্ধ করতে পারেন, মানে আপনি সেটা বিক্রি করে দিতে পারেন। সে কথা বলেন, আপনি বাণিজ্য বন্ধ করে আপনার লাভ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে না বাবা, যা বাড়ছে এই বাড়াতে আমি আমার যেগুলো কিনেছি সবগুলো আমি বিক্রি করে দেব। আচ্ছা, আপনি নতুন বিনিময় হারে মার্কিন ডলার আপনার কাছে এত ইউরো বিক্রি করেন। তাহলে আমরা যেটা ইউরো বিক্রি হয়েছে কত? এত ডলার গুণন এত ডলার গুণ আমরা ইউরো দিয়েছি কত? এত। তাহলে গুণ করলে আমাদের কত হবে? এত ডলার ইউরো বিক্রি করেন। তাহলে প্রাথমিক বিনিময়ের হার সমাপনী বিনিময় হার পার্থক্য আপনার প্রতিনিধি লাভ। তাহলে আপনি কিনছিলেন কত দিয়ে? এত দিয়ে নিয়েছিলেন, এখন বিক্রি করতেছেন এত, তাহলে লাভ হবে কত? তাহলে এই দুটার যে পার্থক্য, এই পার্থক্যটা হচ্ছে আপনার লাভ। তাহলে লাভ হবে সমান ক্লোজিং এক্সচেঞ্জ রেট মাইনাস প্রারম্ভিক বিনিময় হার গুণন ট্রেড করার পরিমাণ। তাহলে ক্লোজিং রেট হচ্ছে কত? 1.2000 মাইনাস 1.1500, এটা মাইনাস করার পর যে অংশ সেটা লাভ, গুণন 10,000 ইউরো, যেহেতু ট্রেড করছে 10,000 ইউরো করে কত হচ্ছে? 500 ইউরো। তাহলে এই 500 ইউরো হচ্ছে লাভ। এখন পর্যায়ক্রমে সেটা যদি লসে যায়, যে এটা যদি আমাদের 20-এ না ওঠে, যদি এটা 10-এ আসতো তাহলে আমাদের লস হয়ে যেত, 500 লস হয়ে যেত, তাই না? তাহলে এইভাবে এই বৈদেশিক বাণিজ্য বিনিময়ে ট্রেড হয়ে থাকে। আচ্ছা, আমরা এই অধ্যায়ে কিন্তু একটু মোটামুটি একটু ভালো মতো বুঝবো, কারণ এই অধ্যায় বোঝার উপর কিন্তু আমাদের অঙ্ক নির্ভর করবে। ঠিক আছে, একটু অঙ্ক নির্ভর করবে, এবং অধ্যায়টা খুব মজার অধ্যায়, এবং খুব ভালো মতো যদি বুঝে করি তাহলে অন্য অধ্যায়গুলো আমাদের কাছে ক্লিয়ার হবে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট এবং মানি মার্কেট, বৈদেশিক মুদ্রার বাজার এবং অর্থ বাজার বা মুদ্রা বাজার। তো বৈদেশিক মুদ্রা বাজার, যেটা এফএক্স নামে পরিচিত, বৈদেশিক মুদ্রা লেনদেন করে বিক্রয় হয়। মুদ্রা বাজারে স্বল্পমেয়াদী ঋণের বাজার, যেখানে অংশগ্রহণকারী 1 বছর বা তার কম সময়ের মধ্যে তহবিল আদান প্রদান করে থাকে। তাহলে এখানে আমাদের বৈদেশিক মুদ্রার বিনিময়ে ক্রয় বিক্রয় হয়, এখানে কোনো বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় হয় না। হ্যাঁ, এটা আমাদের স্বল্পমেয়াদী না, এটা আমাদের স্বল্পমেয়াদী মুদ্রা বাজার। এখানে আমাদের বৃহত্তর পরিমাণ আমরা এক্সচেঞ্জ করতে পারি, এখানে আমাদের স্বল্প পরিমাণ অর্থ এখানে আদান প্রদান হয়ে থাকে। এভাবে আপনি ব্যাখ্যা লেখার চেষ্টা করুন। এখানে অনেক বড় বড় করে দেওয়া আছে, এখানে এত বড় করে আপনি নাও লিখতে পারেন, মানে নাও লিখতে পারেন, মানে লিখবো না আমরা। তারপর আছে স্পট মার্কেট। হোয়াট ইজ স্পট মার্কেট? স্পট মার্কেট কি? স্পট মার্কেট বলতে আমরা যেটা বুঝি,
যে স্পটে কোনো কিছু ঘটে যাওয়া, তার মানে কি সঙ্গে সঙ্গে যে ঘটনা, তাৎক্ষণিকভাবে যে ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমাদের কাছে স্পট ইভেন্ট, তাই না, ঘটনা। তো স্পট মার্কেট বলতে যে মার্কেটে তাৎক্ষণিকভাবে লেনদেন হয়ে থাকে, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের কাছে স্পট মার্কেট। যেমন গ্রামের বাজারে বা গ্রামের হাট বাজারে দেখা যায় যে ধান, আলু, পেয়ারা এগুলো যে কোনো মুহূর্তে আমরা সঙ্গে সঙ্গে নগদ টাকায় ক্রয় বিক্রয় করতে পারি, সেটা হচ্ছে আমাদের কাছে স্পট মার্কেট। মানে যে মার্কেটে নগদ টাকায় বা সঙ্গে সঙ্গে কোনো প্রকার ডিউ না রেখে সঙ্গে সঙ্গে দেনা পাওনা নিষ্পত্তি হয়ে যায়, পূর্ণদ্রব্য দেনা পাওনা নিষ্পত্তি হয়ে পূর্ণদ্রব্য ক্রয় বিক্রয় হয়, সেই মার্কেটকে আমরা স্পট মার্কেট বলি। শেষ। এখন এটা এখানে পুরোটা আপনি একটু পড়বেন, তাহলে এটা ভালো মতো বুঝতে পারবেন। তো স্পট মার্কেট এবং ক্যাশ মার্কেট হলো পাবলিক বাজার যেখানে সেটেলমেন্টের ব্যবসা হয়। অর্থাৎ স্পট মার্কেট বলতে একটি আর্থিক বাজারকে বোঝায় যেখানে অবিলম্বে বিতরণ এবং নিষ্পত্তির জন্য সম্পদ ক্রয় বিক্রয় করা হয়। এখানে কোনো দেরি হবে না, অবিলম্বে কোনো বাকি বকেয়া হবে না। এই স্পট মার্কেটে ক্রয়ের নগদে ক্রয় করতে হয়, ক্যাশ মার্কেটও বলে, তাই একে ক্যাশ মার্কেটও বলা হয়। এই বাজারে লেনদেন হয় অন দ্য স্পট বা রিয়েল টাইমে, সরবরাহ, চাহিদা ও গতিশীলতা দ্বারা মূল্য নির্ধারিত হয়। আচ্ছা, এই পর্যন্ত আমরা এটা দিব। আর দুদিন থেকে একটু কম দেখাচ্ছে, আজকে এই পর্যন্ত থাক। আমরা সামনের দিন থেকে এই 5 নাম্বার থেকে আলোচনা করব ফরওয়ার্ড মার্কেট। এবং আমি আগে বলছি এই অধ্যায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অধ্যায়ের মতো আর কোনো অধ্যায় নাই। এই অধ্যায়টাই মজার অধ্যায় এবং এই অধ্যায়টা হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায়। অতএব এই অধ্যায়টা একটু ভালো করে দেখবো। আমরা অঙ্কে যে আমরা কারেন্সি পেয়ারের যে অঙ্কগুলোর সম্বন্ধে অনেক মানে ভালো ধারণা পাবো আমরা এখান থেকে। হ্যাঁ, তারপরে আছে ফরওয়ার্ড মার্কেট আছে, ফিউচার মার্কেট আছে, এগুলা অনেক মজার পড়া, এগুলা অনেক মজার পড়া। ফরওয়ার্ড মার্কেট, ফরওয়ার্ড মার্কেট এবং ফিউচার মার্কেটের মধ্যে পার্থক্য পরীক্ষার ধরুন আসছে, এটা এরকম অবস্থা। হ্যাঁ, এই প্রশ্ন এত এত ইম্পর্টেন্ট এগুলা। হ্যাঁ, ফরওয়ার্ড মার্কেট এবং ফিউচার মার্কেটের মধ্যে পার্থক্য গত বছর না আসতে এবছর আসতে থাকবে, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো আমি সামনে বার ইনশাল্লাহ মানে আগামী দিন আলোচনা করব। আমার কম্পিউটার স্পেসও নাই, স্পেস শেষ হয়ে গেছে, মানে রেকর্ডিং চালু হচ্ছে না। আমরা সামনের দিন থেকে এখান থেকে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর কারো কিছু বলার থাকলে একটু বলবেন, একটু পরামর্শ দিবেন আমাকে। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। স্যার ভালো বলছিলাম, ভালো আছেন স্যার? জি জি, আছি আছি, ভালো আছি। জি স্যার আমি বলছিলাম কি আমাদের সাজেশনগুলো একটু আগে দিলে ভালো হতো না স্যার? প্রত্যেক জি জি সাবজেক্টের। জি জি, আমি বুঝতে পারছি যে আমি সাজেশন দিব। আমি আপনাদের আইসি এটা পাগল করেছে আমাকে, আইসিটাতে আমি সাজেশনটা অতি শীঘ্রই আর কি দেবো, অতি শীঘ্রই। এবং ঠিক সাজেশন আছে। এগুলাই, সাজেশন বলতে যেটা কি, সাজেশন বলতে আপনার যে অধ্যায় পড়াবো বা দেখাচ্ছি প্রত্যেকটা প্রশ্নে আলোচনা করতে হবে। সাজেশন বলতে যে হয়তো সংক্ষিপ্ত প্রশ্ন দেবো ওই কটা যদি দেখে যাবেন তা কিন্তু কাজে হবে না, বুঝতে পেরেছেন? সাজেশন যে প্রশ্নগুলো দেখাচ্ছি এই প্রশ্নগুলাই, এই না যে আমি সাজেশন হয়তো বা 2টা দিলাম 3টা দিলাম, এখন 2টা 3টা দিয়ে যদি না আসে দেখা যাবে আরেক বিপদ। হ্যাঁ, জি জি জি। তো তারপরে তো স্যার চ্যাপ্টারে দেখলাম যে অনেকগুলো কোশ্চেন, কতগুলো যেখানে আইসিটিতে দেখলাম 61 মানে একটা চ্যাপ্টার হ্যাঁ কোশ্চেন। তো দেখা যাচ্ছে যে ওখান থেকে তো দেখা যাচ্ছে যে 20টা বা 15টা হলেও তো গুরুত্ব দিয়ে আর কি দেখা না 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 না, ওটা তো আইসিটি তো ওটা ব্যাপক একটা 82টা কোশ্চিন দিয়েছে একটা অধ্যায়, এটা কেমনে কি মানে মানে মাথায় খেলবে না। এতগুলো তো প্রশ্ন আমার পড়া সম্ভব না, ওখান থেকে আমি ইম্পর্টেন্ট গুলো দিব অবশ্য। আমি ইনশাল্লাহ কয়টা দিনের মধ্যে দিব। আর এগুলাতে এমনিতে নোটগুলো হচ্ছে সংক্ষিপ্ত নোট, এগুলাতে এমনিতেই সহজে পাওয়ার কথা আপনাদের। ঠিক আছে ঠিক আছে জি স্যার। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।